এবার এক পাতার গোপন সমঝোতায় থামছে ইরান যুদ্ধ। কি আছে সেই পাতায়? পশ্চিমবঙ্গে নতুন আতঙ্ক, গুলি করে হত্যা শুভেন্দুর পিএসকে। টার্গেট কি তবে শুভেন্দুই ছিলেন? সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ইরান, তবে কি এবার থামতে চলেছে যুদ্ধ? নজিরবিহীন সাংবিধানিক সংকটে পশ্চিমবঙ্গ, রাজ্য এবার কি বড় পদক্ষেপ নিতে চলেছে? এবং বিশ্বকাপকে ঘিরে নতুন উত্তেজনা, যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার আগে কঠিন শর্ত ইরানের। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আরিফা আক্তার পুষ্প। দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি, ইরানের সঙ্গে এক পৃষ্ঠা সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে হোয়াইট হাউস বলছে শীঘ্রই তেহরানের গুরুত্বপূর্ণ জবাব মিলতে পারে, যা সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। তবে কি এক পাতার গোপন সমঝোতায় থামছে ইরান যুদ্ধ? কি আছে সে পাতায়? যুদ্ধবন্ধ ও বিস্তারিত পারমাণবিক আলোচনার একটি কাঠামো তৈরি করতে ইরানের সঙ্গে এক পৃষ্ঠার সমঝোতা স্মারক সইয়ের কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্র এবং মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, যুদ্ধবন্ধ এবং বিস্তারিত পারমাণবিক আলোচনা শুরু করার জন্য একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক বা মৌখিক ও লিখিত বোঝাপড়া চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। এই আলোচনাকে এখন পর্যন্ত চলমান সংঘাত শুরুর পর সবচেয়ে অগ্রসর ধাপ হিসেবে দেখা হচ্ছে। সূত্রগুলো বলছে আগামী 48 ঘন্টার মধ্যে ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আনুষ্ঠানিক জবাব আশা করছে ওয়াশিংটন। যদিও এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি, তবুও দুপক্ষই একটি সম্ভাব্য চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে, বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং ইরানের আটকে থাকা কয়েকশো কোটি ডলার অর্থ ছাড় দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এছাড়া গুরুত্বপূর্ণ একটি অংশে বলা হচ্ছে আঞ্চলিক বাণিজ্যের জন্য কৌশলগত জলপথ হরমুজে জাহাজ চলাচলের উপর বিধিনিষেধও ধীরে ধীরে তুলে নেওয়া হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি এখনও একটি প্রাথমিক কাঠামো মাত্র। চূড়ান্ত চুক্তি হওয়ার উপরই পুরো সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে। হোয়াইট হাউসের মূল্যায়ন অনুযায়ী ইরানের রাজনৈতিক নেতৃত্ব এখন একক অবস্থানে নেই, ফলে অভ্যন্তরীণ মতবিরোধ চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। কিছু মার্কিন কর্মকর্তা এই চুক্তি আদৌ টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রক্রিয়াকে অত্যন্ত জটিল ও কৌশলগত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, চুক্তি সফল করতে হলে শুরু থেকেই স্পষ্ট ছাড় এবং বাস্তবসম্মত অবস্থান দরকার। প্রস্তাবিত 14 দফা সমঝোতা অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 30 দিনের নিবিড় আলোচনা শুরু হবে। এই সময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়া, পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিষয়গুলো চূড়ান্ত চুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা করা হবে। সূত্রগুলো আরও জানায়, আলোচনা কোথায় হবে তা নিয়েও সম্ভাব্য তালিকায় রয়েছে ইসলামাবাদ অথবা জেনেভা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার মেয়াদ নিয়েও চলছে তীব্র দর কষাকষি। যুক্তরাষ্ট্র চাইছে দীর্ঘমেয়াদী সীমাবদ্ধতা, অন্যদিকে ইরান তুলনামূলক স্বল্প মেয়াদের প্রস্তাব দিয়েছে। আলোচনা এখন 12 থেকে 15 বছরের একটি সম্ভাব্য সমঝোতার দিকে এগুচ্ছে বলে জানা গিয়েছে। চুক্তির অংশ হিসেবে ইরান আন্তর্জাতিক পরমাণু সংস্থার কঠোর তদারকি মেনে নেওয়ার বিষয়েও নীতিগতভাবে সম্মত হতে পারে। এতে আকস্মিক পরিদর্শনের সুযোগ থাকবে বলে জানা গিয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং আন্তর্জাতিকভাবে আটকে থাকা ইরানের অর্থ সম্পদ ছাড় করবে। নোমান বিন বশির, নিরপেক্ষ। পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন, যে ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পশ্চিমবঙ্গে নতুন আতঙ্ক, গুলি করে হত্যা শুভেন্দুর পিএসকে। ভারতীয় একাধিক গণমাধ্যম, যার মধ্যে এবিপি আনন্দ এবং অন্যান্য স্থানীয় সূত্রের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী পিএস চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার 6 মে মধ্যরাতে। রিপোর্ট অনুযায়ী গাড়িতে থাকা অবস্থায় চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে হামলাকারীরা গুলি চালায়। গুলিটি গাড়ির কাঁচ ভেদ করে তার বুকে লাগে। প্রাথমিক তথ্য অনুযায়ী তার বুকে অন্তত 2টি গুলি লাগে
এবং ঘটনাস্থলেই তিনি মারা যান বলে হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেন। এক চিকিৎসক লাইভ ব্রিফিংয়ে জানান তার বুকের বাম দিকে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় গাড়িতে আরও 2 জন ছিলেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে একজনের হাতে ও পেটে গুলি লাগে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গাড়ির চালকও আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। তবে এখনো পর্যন্ত হামলাকারীদের পরিচয় বা হামলার সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ভারতীয় গণমাধ্যমগুলোর একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে, তবে পুলিশ এখনই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিশ্চিত করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে, বিশেষ করে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক সংঘর্ষের ইতিহাস রয়েছে। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীর ওপর এই হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে, তবে এখনো পর্যন্ত তার পক্ষ থেকে আনুষ্ঠানিক বড় কোনো বিবৃতি পাওয়া যায়নি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার অভিযোগ নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। ফলে এই ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন তদন্তের অগ্রগতির উপর নির্ভর করবে এই ঘটনার প্রকৃত রহস্য এবং এর পেছনের উদ্দেশ্য। তবে এখন প্রশ্ন উঠছে, এই ঘটনা কি শুধুই ব্যক্তিগত শত্রুতা নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? নোমান বিন বশির, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যে 2026-এর ইরান যুদ্ধকে ঘিরে পারমাণবিক উত্তেজনা ও মার্কিন চাপ পুরো অঞ্চলকে ঠেলে দিয়েছে অস্থিরতায়। 4 দশকের ভয়াবহ সামরিক সংঘাতের পর এবার সমঝোতার দিকে এগোচ্ছে ওয়াশিংটন ও তেহরান। আরও জানাচ্ছেন নাজমুন নাহার উজবা। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখনো যুদ্ধের ঘনঘটা কাটেনি। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে চলা বৈরিতার পথ ধরে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরান একটি বড় ধরনের সামরিক সংঘাতের মুখোমুখি হয়েছে, যা আন্তর্জাতিক মহলে 2026-এর ইরান যুদ্ধ হিসেবে পরিচিতি পেয়েছে। একদিকে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগ, অন্যদিকে তেহরানের ওপর ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগে নিয়ে সব মিলিয়ে এই অঞ্চল এখন এক চূড়ান্ত অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে ধ্বংসাত্মক যুদ্ধের পর বর্তমানে দুই পক্ষই একটি টেকসই সমঝোতার কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিস জানিয়েছে, ইরানের সঙ্গে 14 দফার একটি সমঝোতার স্মারকের কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করেছে হোয়াইট হাউস। অন্যদিকে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এটিকে পছন্দের তালিকা বলে উড়িয়ে দিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন প্রস্তাবের প্রেক্ষিতে ইরানের জবাব পেতে যাচ্ছে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা প্রক্রিয়া সম্পর্কে অবগত দুটি সূত্র এক্সিওসের এই তথ্য নিশ্চিত করেছে, তবে প্রস্তাবটির বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত 14 দফা নিয়ে আলোচনা চলছে। এর ভিত্তিতে ভবিষ্যতের বিস্তারিত পারমাণবিক আলোচনার কাঠামো তৈরি হতে পারে। এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম স্থগিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তিতে রূপ দিতে চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের খুব ভালো আলোচনা হয়েছে এবং একটি চুক্তি সম্ভব হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান, মার্কিন প্রস্তাবটি বর্তমানে তেহরান যাচাই করছে। পর্যালোচনা শেষে পাকিস্তানের মাধ্যমে জবাব দেওয়া হবে। অন্যদিকে পার্লামেন্টের সদস্য ইব্রাহিম রেজাই কড়া ভাষায় বলেন, যুদ্ধের পরাজিত আমেরিকা আলোচনার টেবিলে কোনো বাড়তি সুযোগ পাবে না। তিনি সতর্ক করেন, ইরান যুদ্ধবিরতি নিয়ে আছে, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ছাড় না দিলে তেহরান চরম ও অনুতাপজনক জবাব দিতে দ্বিধা করবে না। ট্রাম্প বলেন, ইরান যা সম্মত হয়েছে তা মেনে নিলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শেষ হবে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অভিযানের লক্ষ্য পূরণ হওয়ায় এটি শেষ করা হয়েছে। এই প্রেক্ষাপটে বর্তমানে দুই দেশ একটি ঐতিহাসিক সমঝোতার খুব কাছাকাছি অবস্থান করছে, যা হয়তো পুরো মধ্যপ্রাচ্যের চিত্র বদলে দিতে পারে। নাজমুন নাহার উজবা, নিরপেক্ষ।
পশ্চিমবঙ্গে নজিরবিহীন রাজনৈতিক সংকট, নির্বাচনে ভরাডুবির পরও পদত্যাগে অস্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মধ্যরাত থেকে পশ্চিমবঙ্গ রয়েছে তীব্র সাংবিধানিক সংকটের মুখে। বাংলার রাজনৈতিক ইতিহাসে এমন টানটান উত্তেজনা এবং নজিরবিহীন মুহূর্ত আগে কখনোই দেখা যায়নি। একদিকে বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়, অন্যদিকে পরাজয় স্বীকার করে পদত্যাগ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সপাটে অস্বীকার। এই দুয়ের টানাপোড়েনে আজ মধ্যরাত থেকে এক গভীর সাংবিধানিক শূন্যতার মুখে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ। সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর রাজনৈতিক মহলে সাধারণ ধারণা ছিল গণতান্ত্রিক নীতি মেনে মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই ইস্তফা দেবেন না। তার এই অনড় অবস্থানের পেছনে কাজ করছে তীব্র রাজনৈতিক ক্ষোভ ও পরাজয়কে অস্বীকার করার এক অভাবনীয় মানসিকতা। কিন্তু আবেগ বা জেদ দিয়ে তো আর সংবিধান চলে না। বৃহস্পতিবার রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে সংবিধানের 172 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান রাজ্য বিধানসভা ও সরকারের মেয়াদ আনুষ্ঠানিকভাবে ফুরিয়ে যাচ্ছে। এরপর ক্ষমতায় থাকতে হলে তার হাতে কোনো আইনি বৈধতা থাকবে না। সাধারণত নির্বাচনের পর বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে রাজ্যপাল থেকে নতুন সরকার না আসা পর্যন্ত কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানান। কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ না করায় সে পথটিও কার্যত বন্ধ হয়ে গেছে। অন্যদিকে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দল বিজেপি আগামী 9 মে রবীন্দ্র জয়ন্তীর পূর্ণ লগ্নে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ফলে মাঝখানের এই 24 ঘন্টা অর্থাৎ 8 মে শুক্রবার রাজ্যে কোনো বৈধ নির্বাচিত সরকার থাকছে না। এই একদিনের প্রশাসনিক শূন্যতা পূরণ করতে কোনো পথ খোলা নেই সংবিধানের কাছে। এই জটিল পরিস্থিতির আইনজ্ঞ মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশিষ্ট আইনজ্ঞ হরিশ সালভের মতে, মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে এবং বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে রাজ্যে কোনো কার্যকরী শাসন ব্যবস্থা থাকে না। এই পরিস্থিতিতে রাজ্যপালের হাতে রাষ্ট্রপতির শাসন জারি করার সুপারিশ করা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, শুধুমাত্র 24 ঘন্টার জন্য রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে। রাজভবন সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ রাত 12টা 1 মিনিট থেকে রাজ্যে কেন্দ্রীয় শাসন কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে। গণতন্ত্রের রাজনৈতিক বিরোধিতা থাকলেও সাংবিধানিক সৌজন্যবোধই বড় কথা। প্রতিবেশী রাজ্য বা দক্ষিণ ভারতের স্ট্যালিনের মতো নেতারা পরাজিত হয়েও কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে গণতান্ত্রিক ধারা বজায় রেখেছেন। কিন্তু বাংলার বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজভবনে গিয়ে ইস্তফা দিয়ে ন্যূনতম সাংবিধানিক সৌজন্যটুকু বজায় রাখবেন, নাকি শুক্রবার সকালে বাংলার মানুষ এক নজিরবিহীন একদিনের রাষ্ট্রপতির শাসন প্রত্যক্ষ করবে? বাংলার ইতিহাসে 8 মে দিনটি কি কোনো কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে, নাকি সৌজন্যের জয় হবে? তার উত্তর লুকিয়ে আছে মধ্যরাতের ঘড়ির কাঁটায়। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে গত কয়েক সপ্তাহ ধরেই ছিল টানটান উত্তেজনায় ঠাসা। চলছে বাকযুদ্ধ। অবশেষে 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল এক ঐতিহাসিক পালাবদল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো ওপার বাংলার ক্ষমতায় বসার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। আর এই মহাবিজয়ের অন্যতম নায়ক শুভেন্দু অধিকারী, যার কাঁধেই উঠতে যাচ্ছে মুখ্যমন্ত্রীর গুরু দায়িত্ব। কিন্তু জয়ের সেই আবির খেলার রেশ কাটতে না কাটতেই উৎসবের রং বিষাদে রূপ নিল এক নরকীয় হত্যাকাণ্ডে। গত 6 মে কলকাতার মধ্যমগ্রাম এলাকায় তখন ব্যস্ততা তুঙ্গে। নিজের গাড়িতে করে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের বিশ্বস্ত সহকারী চন্দ্রনাথ রাথ। কিন্তু ঘাতকীরা যে ছায়ার মতো তাকে অনুসরণ করছিল তার টের পাননি তিনি। গাড়িটি সামান্য ধীর হতেই ধেয়ে আসে এক ঝাঁক বুলেট। পেশাদার খুনিদের ছোড়া 4টি গুলির মধ্যে 3টি সরাসরি বিদ্ধ করে চন্দ্রনাথের শরীরে। সাথে থাকা সঙ্গীও গুরুতর আহত হন। প্রকাশ্যে দিবালোকে এই অপারেশন চালিয়ে অনায়াসে পালিয়ে যান ঘাতকেরা। এই হত্যাকাণ্ডের পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন কাউকে সরিয়ে দেওয়া মানে নতুন সরকারের মনোবলে বড় আঘাত হানা। চন্দ্রনাথ কেবল একজন সহকারী ছিলেন না, তিনি ছিলেন শুভেন্দুর দীর্ঘদিনের ছায়াসঙ্গী ও গুরুত্বপূর্ণ পরামর্শদাতা। তাকে হারিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক উভয় দিক থেকেই বড় ক্ষতির মুখে পড়লেন ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী। এলাকায় আতঙ্ক ছড়াতেই এবং নতুন প্রশাসনকে চ্যালেঞ্জ জানাতেই এই সুপরিকল্পিত হামলা বলে ধারণা করা হচ্ছে। রক্তাক্ত এই ঘটনায় ফের প্রশ্ন তুলে দিল পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার ওপর। রাজনৈতিক পট পরিবর্তন হলেও প্রতিহিংসার সংস্কৃতি বদলায়নি এই ঘটনায় তার প্রমাণ। পুলিশ তদন্ত শুরু করলেও এখনো অন্ধকারেই রয়ে গেছে মূল পরিকল্পনাকারীরা।
একদিকে যখন শপথ গ্রহণের প্রস্তুতি চলছে, অন্যদিকে তখন সহকর্মীর রক্তে ভেজা রাজপথ বলছে আগামী দিনগুলোতে শুভেন্দু অধিকারের সামনে মশনদের কণ্টকসজ্জাই অপেক্ষা করছে। নাজমুন নাহার রুশবা, নিরপেক্ষ। এআই সিরি নিয়ে বড় চাপে অ্যাপেল। বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্লাস অ্যাকশন মামলায় কোটি কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। যে অভিযোগে এই বড় ধাক্কা খেতে চলেছে প্রযুক্তি জায়ান্টটি। বিস্তারিত নাজমুন নাহার রুশবার প্রতিবেদনে। কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত সিরি নিয়ে বিভ্রান্তকর তথ্য প্রচারের অভিযোগে $25 কোটি জরিমানা দিতে রাজি হয়েছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাপেল। যুক্তরাষ্ট্রের দায়ের হওয়া একটি ক্লাস অ্যাকশন মামলায় নিষ্পত্তির অংশ হিসেবেই এই বড় অঙ্কের অর্থ দিতে সম্মত হয়েছে কোম্পানিটি। মামলাটি মূলত অ্যাপেলের বিরুদ্ধে গ্রাহকদের ভুলভাবে তথ্য দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠে। প্রতিবেদন অনুযায়ী 2024 সালের শেষের দিকে আইফোন বিক্রি বাড়াতে অ্যাপল তাদের এআই সমর্থিত সিরি নিয়ে ব্যাপক প্রচারণা চালায়। বিজ্ঞাপন ও মার্কেটিং ক্যাম্পেইনে এমন কিছু নতুন ফিচারের কথা বলা হয় যা ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক এআই অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। তবে পরবর্তীতে জানা যায় প্রচারিত এসব ফিচারের অনেকগুলোই তখনও বাস্তবায়িত হয়নি। এমনকি কিছু ফিচার বাস্তবায়নেও আরও কয়েক বছর সময় লাগতে পারে বলে জানা গেছে। এই তথ্য গোপন বা অস্পষ্টভাবে উপস্থাপন করায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ সংস্থা বেটার বিজনেস ব্যুরো ন্যাশনাল অ্যাডভার্টাইজিং ডিভিশন জানায় নতুন এআই চালিত সিরির বিষয়ে অ্যাপল এমন ইঙ্গিত দিয়েছে যা বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। মামলার অভিযোগ অনুযায়ী ক্ষতিগ্রস্ত গ্রাহকরা ডিভাইস প্রতি $25 থেকে $95 পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হতে পারে। এই সমঝোতার ফলে সম্ভাব্য দীর্ঘ আইনি লড়াই এড়াতে সক্ষম হল প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে তারা বিষয়টি নিষ্পত্তি করেছে যাতে ভবিষ্যতে তাদের পণ্য ও সেবা প্রদানে কোনো ধরনের বাধা না আসে। তবে তারা সরাসরি কোনো ভুল স্বীকার করেননি। এদিকে ভোক্তাদের পক্ষে আইনজীবী রায়ান ক্লার্কসন এই সমঝোতাকে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এআই প্রযুক্তি দ্রুত বিকাশের যুগে আমরা একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। এখন কোম্পানি ও নিয়ন্ত্রক সংস্থাগুলো সিদ্ধান্তই নির্ধারণ করবে এই প্রযুক্তি সাধারণ মানুষের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা প্রযুক্তির জায়ান্টদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে, কারণ এআই প্রযুক্তি নিয়ে অতিরঞ্জিত বা অসম্পূর্ণ তথ্য ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। উল্লেখ্য 2024 সালে অ্যাপল তাদের এআই সমর্থিত সিরি প্রচারের জন্য বড় আকারের বিজ্ঞাপন ক্যাম্পেইন চালায়। পরবর্তীতে বিতর্কের মুখে সেই বিজ্ঞাপনগুলো সরিয়ে নেওয়া হয় এবং ফিচারগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এই মামলার চূড়ান্ত অনুমোদন আগামী 17 জুন আদালতে শুনানির মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানা গেছে। নাজমুন নাহার রুশবা, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার ছায়া এবার সরাসরি পড়ল ফুটবল বিশ্বকাপেও। যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার আগে কড়া শর্ত দিল ইরান, যার ফলে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও তৈরি হতে পারে চরম জটিলতা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান তিক্ত সম্পর্কের মূলে রয়েছে দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক অবিশ্বাস, সামরিক সংঘাত এবং আদর্শিক লড়াই। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সন্দেহ যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। 2018 সালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, যা ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের লড়াই চলছে। যুক্তরাষ্ট্র মনে করে ইরান হিজবুল্লাহ, হামাস এবং হুতি বিদ্রোহীদের অর্থ ও অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াচ্ছে। অন্যদিকে ইরান মনে করে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি সব সমস্যার মূল। 2020 সালে মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা এবং ড্রোন যুদ্ধ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিশেষ সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এটি ইরানের জন্য চরম অবমাননাকর, কারণ এই বাহিনীটি তাদের রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। এই চরম রাজনৈতিক ও সামরিক উত্তেজনার ছায়া এখন পড়েছে 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপের উপর। যদিও খেলাধুলা ও রাজনীতি আলাদা রাখার কথা বলা হয়, কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। 2026 বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের ম্যাচ খেলার কথা, কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের সাথে ইরানের সরাসরি সামরিক সংঘাত এবং এরপর চলা ভঙ্গুর যুদ্ধবিরতি খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ আগে আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।
সম্প্রতি কানাডায় তাকে এই কারণে হেনস্থা করায় ইরান কড়া বার্তা দিয়েছে। তাদের স্পষ্ট দাবি, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গেলে তাদের কোনো প্রতিষ্ঠান বা বিশেষ করে আইআরডিসিকে কোনোভাবেই হেয় করা যাবে না। মার্কিন সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন যে ইরানি খেলোয়াড়দের নিয়ে আপত্তি নেই, তবে আইআরডিসির সাথে সংশ্লিষ্ট কাউকে তারা ঢুকতে দিতে নারাজ। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে তাদের কর্মকর্তাদের অপদস্থ করা হয় তবে তারা টুর্নামেন্ট বয়কট করে মাঝপথেই সীমান্ত থেকে ফিরে আসবে। ফুটবল যেখানে দেশগুলোকে এক করে, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বিশ্বকাপটি হয়ে দাঁড়িয়েছে এক নতুন রাজনৈতিক রণক্ষেত্র। ফুটবলের এই আসর কি দুই দেশের বরফ গলাবে নাকি বৈরিতা আরও বাড়িয়ে দেবে, সেটাই এখন বড় প্রশ্ন। মিমি মাজুমদার, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।